সুপ্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের প্রাণফোটো নিউজ এন্ড ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মঞ্জুর ইসলাম। আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন দেশের সবশেষ রাজনৈতিক পরিস্থিতি এবং সামাজিক কিছু সমস্যা নিয়ে কথা বলবার জন্য দুজন বিশিষ্ট অতিথি। চলুন পরিচিত হই। আমাদের সাথে আছেন এই অনুষ্ঠানে অনেকদিন পর বিশিষ্ট সাংবাদিক, দৈনিক আলোকিত বাংলাদেশের প্রধান সম্পাদক জনাব শাহজাহান সরদার। স্বাগত আপনাকে। স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানের অত্যন্ত প্রিয় মানুষ, আপনাদের পরিচিত মুখ, ডক্টর আসিফ নজরুল, ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অধ্যাপক। স্বাগত আপনাকে। অনুষ্ঠানের শুরুতে আমরা জেনে নেই আমাদের টেলিভিশনের শিরোনামগুলো। জোটগতভাবেই উপজেলা নির্বাচনে বিএনপি নেতারা জানালেন শরিকদের সাথে বোঝাপড়ায় চূড়ান্ত করা হয়েছে একক প্রার্থী, আবারও মাঠে নামার হুঁশিয়ারি। উপজেলা নির্বাচনে এসে নিজেদের ভুল প্রমাণ করেছে বিএনপি, বললেন যোগাযোগ মন্ত্রী। মধ্যবর্তী নির্বাচনে কাটবে না বর্তমান সংকট, মন্তব্য অর্থ উপদেষ্টার। সংঘর্ষের জের ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা, সকাল ৮টার মধ্যে হল ছাড়ার নির্দেশ। আখিরে মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা, দেশের সমৃদ্ধি ও বিশ্ববাসীর শান্তি কামনা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা, পুলিশের গুলি, বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা। মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ কায়সারের বিরুদ্ধে অভিযোগ গঠন। 4 বিএনপি নেতা জামিন আপিল বিভাগে বহাল, কর্মসূচি পালনের অনুমতি না দিলে আন্দোলনের হুঁশিয়ারি। আখিরি মোনাজাতে আল্লাহর কাছে পানা চাইলেন লাখো মুসল্লি, শেষ হল বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। সম্মানিত অতিথিবৃন্দ, শিরোনামগুলো শুনলেন। আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলতে চাই। একটি রাজশাহী বিশ্ববিদ্যালয় উপজেলা নির্বাচন, রাজনৈতিক পরিস্থিতি এবং সবশেষ বইমেলা শুরু করতে চাই। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপনার গুরু দায়িত্ব পালন করছেন আপনি, বিশ্ববিদ্যালয়গুলো অধিকাংশ সময় শান্ত থাকে, কিন্তু কখনো কখনো যখন উত্তপ্ত হয়ে পড়ে সারা বাংলাদেশের শিক্ষাঙ্গনের সাথে যারা জড়িত তারা চিন্তিত হয়ে পড়েন। সবশেষ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মূলত দুটি কারণ, একটি হচ্ছে যে সেখানে একটি সান্ধ্যকালীন কোর্স চালু করা এবং ফি বাড়ানো, এই দুটি ইস্যু নিয়ে আন্দোলন চলছিল এবং আজকে সংঘর্ষের চূড়ান্ত পর্যায়ে সবশেষে সিন্ডিকেট বাধ্য হলো বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করতে। এই যে দুটি বিষয়, নিশ্চয়ই পরিস্থিতি নিয়ে আপনি বলবেন। একজন নাগরিক হিসেবে আমার জানবার যে যেখানে আমাদের এখানে একসময় ছিল, আমরাও পড়াশোনা করতাম, মূলত পাবলিক বিশ্ববিদ্যালয়ে আগ্রহ এখনো আছে, কিন্তু যে পরিমাণ ফি ছিল এখনো আছে, এর পাশাপাশি প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যে পরিমাণ, যে ব্যবধান, এর মধ্যে সমন্বয় সাধনের লক্ষ্যেই হয়তো যুক্তি দিয়ে ফি বাড়ানোর চেষ্টা, এবং সেটা যদিও স্থগিত করা হয়েছিল কিন্তু আন্দোলন থেকে বাঁচা যায়নি এবং অস্থির অবস্থা এড়ানো যায়নি। সার্বিকভাবে কি মনে হয় আমরা কোথায় যাচ্ছি এই বিষয় নিয়ে? আসলে মূল এখানে আশঙ্কিত হওয়ার যে বিষয়, সেটা আমাদের প্রথম পিন পয়েন্ট করা দরকার। সেটা হচ্ছে ছাত্রলীগের যে হামলা। আপনি তো একটা পাবলিক ইউনিভার্সিটি দেখলেন, বাংলাদেশে এখন আপনার পাবলিক ইউনিভার্সিটিগুলোতে বিরোধী ছাত্র সংগঠনের কোনো অস্তিত্ব নাই। কিছু কিছু পাবলিক ইউনিভার্সিটিতে যেখানে অস্তিত্ব আছে, সেখানে আপনার ন্যায্য আন্দোলন করতে গেলেও কিভাবে ছাত্রলীগ ঝাঁপিয়ে পড়ে পুলিশ সাপোর্ট নিয়ে, এবং পুলিশও ঝাঁপিয়ে পড়ে, সেটা সর্বশেষ প্রমাণ হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এবং এটা মানে আমরা সারা জীবন যে জিনিসগুলো জেনে এসেছি, ইউনিভার্সিটির রোল কি, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়গুলো, এটা হচ্ছে সবসময় অ্যান্টি স্ট্যাবলিশমেন্ট। এটা আমরা বহু বছর যাবত দেখে আসছি। এই বিশ্ববিদ্যালয়গুলোর চরিত্র সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এটা অ্যান্টি স্ট্যাবলিশমেন্ট তো দূরের কথা, একটা নিরপেক্ষ শুধু শিক্ষা প্রতিষ্ঠান তো দূরের কথা, এগুলি সরকারের কর্তৃত্ব স্থাপনের এবং সরকারের সাথে ভিন্নমত পোষণকারী যে কোনো গোষ্ঠীর দমন করার জন্য, নিপীড়ন করার জন্য এক একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কি তার ব্যতিক্রম ছিল না? রাজশাহী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছিল প্রধানতই বিরোধী শিবির বা বর্তমান বিরোধী শিবির। সেটাই আমি আপনাকে বলছি, যেখানে বিরোধী পক্ষ আছে সেখানেও নিপীড়ন হচ্ছে, আর যেখানে বিরোধী পক্ষ অস্তিত্ব নাই সেখানে আপনি নিপীড়ন দেখবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাগুলো ঘটে, ধরেন কয়েকদিন আগে একটা বারে আপনার মদ পান করতে গিয়েছিল ছাত্রলীগের একজন নেতা, তাকে ওইখানে গিয়ে সংঘর্ষ করেছে। এখানে বিরোধী পক্ষ বলে কেউ নাই, বা নিজেরা সংঘর্ষ করছে। ছাত্রলীগ যদিও সাথে সাথে ব্যবস্থা নিয়েছে, তাকে সাময়িকভাবে বহিষ্কার করেছে, কিন্তু সাময়িক বহিষ্কারটা আসলে আলটিমেটলি কোনো পানিশমেন্ট হিসেবে কাজ করে না। এটা ছোট ঘটনা, তার চেয়ে এটা দেখেন, আমি বাধ্য হচ্ছি, মানে
রাত 12টার সময় মদ খেতে গিয়ে মারামারি করেছে ঢাকা এটা বিশ্ববিদ্যালয়। সরকারি ছাত্র সংগঠন সকলেরই মনে হয় এই ধরনের এক ধরনের প্রবণতা থাকে। এটা আমি বললাম তো, এই আওয়ামী লীগ বিএনপি আমলে তারা গ্র্যাজুয়ালি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এই জায়গাতে নিয়ে এসছে। এটার একটা চরম প্রকাশ আমরা এই জায়গাটা এখন দেখছি আর কি। রাজশাহী একটা দীর্ঘদিন যাবত এই যে কোনো ভিন্ন মতাবলম্বী বা যে কোনো আন্দোলনকে দমন করার ক্ষেত্রে একটা স্লোগান ব্যবহার করা হতো যে শিবির শিবির বলে মেরে পুলিশের কাছে ধরিয়ে দেওয়া। এরকম আপনি বহু ঘটনা দেখেছেন পত্রিকাতে। বাংলাদেশে কোথাও কোনো আইন নাই যে শিবির করলে আপনি কাউকে মারতে পারবেন, এই আইনটা নাই। শিবির করলে আপনি পুলিশে ধরিয়ে দিতে পারবেন, এই আইনও নাই। কিন্তু আমরা কিন্তু পত্রপত্রিকা অবলীলায় এই হেডিং করছি, শিবির সন্দেহ পুলিশের কাছে, কেউ কোনো এটা নিয়ে চিন্তাও করছে না। আমার কথা হচ্ছে, আপনি শিবিরকে আউটল সংগঠন ঘোষণা করেন, আপনি বেআইনি সংগঠন ঘোষণা করেন, তারপর আপনি শিবিরকে ধরে কেউ যদি মারে আমার কোনো আপত্তি নাই। কিসের গ্রাউন্ডে মারছেন? এই জিনিসগুলা ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনা, কিন্তু সবকিছু এক সূত্রে গাথা, যেটার প্রকাশটা আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখেছি। এখানে যারা আন্দোলন করছিল, আমি আপনার সাথে একমত যে কিছু কিছু প্রশ্ন উঠেছে এখন, যে আপনি যখন প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়বেন তখন আপনি এত টাকা ফি দিতে পারেন, পাবলিক ইউনিভার্সিটিগুলোতে আপনি সেই ব্রিটিশ আমল বা পাকিস্তানি আমলের ফি স্ট্রাকচার থাকবে নাকি? একটু বাড়ানোর স্কোপ আছে নাকি? লক্ষ টাকার বিপরীতে 100 টাকাও হবে না। হ্যাঁ, ওইটা নিয়ে হতে পারে। বাট আমার কথা হচ্ছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন যখন এটা করতে যাবে, এটার বিরুদ্ধে ন্যায়সঙ্গতভাবে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানোর অধিকার প্রত্যেকটা ছাত্ররা আছে, প্রত্যেকটা ছাত্র সংগঠন আছে। এই ছাত্র বা ছাত্র সংগঠন যদি অন্যায় করে থাকে, সরকার তাদের বিরুদ্ধে মামলা করবে, সরকার তাদেরকে আইনি মোকাবেলা করবে। ছাত্রলীগ আপনি টেলিভিশন ফুটেজে দেখেছেন, আগ্নেয়াস্ত্র নিয়ে সাধারণ ছাত্রছাত্রীদের উপর ঝাঁপিয়ে পড়বে। এটা কোনো সভ্য দেশে হয় নাকি? আমরা এর আগে যখন বুয়েটে বিএনপি ছাত্র সংগঠন যখন এরকম করেছিল, আপনি খেয়াল আছে নিশ্চয়ই, বাংলাদেশের সমস্ত সিভিল সোসাইটি অত্যন্ত ন্যায়সঙ্গত ভাবেই সেটা তীব্র প্রতিবাদ করে ঝাঁপিয়ে পড়েছিল। আর এখন এই ঘটনাগুলো এত গা সওয়া হয়ে গেছে যে এটা মানে চোখেই পড়ে না পর্যায়ে পৌঁছে গেছে। এটাই প্রমাণ করে যে এখন এই ঘটনাগুলো কত ব্যাপক মাত্রায় পৌঁছেছে। এবং আমি বাধা কথা হিসেবে বলতে পারি, আশা করবো এরা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়, কিন্তু আমি নিশ্চিত এরা কোনো দৃষ্টান্তমূলক শাস্তি পাবে না। লোক দেখানো কিছু শাস্তি দেওয়া হবে। ছোট্ট একটা প্রশ্ন নিয়ে নেই, একজন দর্শক আছেন আমাদের সাথে। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আমার নাম আবু নাইম। জি বগুড়া থেকে বলছিলাম। জি বলুন। আমাদের ইসলামী ছাত্র শিবির যদি কোন সংঘর্ষে লিপ্ত হয় তাহলে জঙ্গি হয়ে যায়, কিন্তু ছাত্রলীগ যদি হামলা করে কারোর উপর, তাহলে কি গণতন্ত্রের সত্যি হয়? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমার ধারণা ডক্টর আসিফ নজরুল বলেছেন। শাহজাহান ভাই, এই বিষয়ে আপনার মন্তব্য শুনবো এবং একই প্রশ্ন আপনার কাছে জানবার যে একটি বিষয় উনি বললেন যে ছাত্রলীগ নিয়ে আমরা আলোচনা দীর্ঘ সময় করতে পারি, এই অনুষ্ঠানেও আগে করেছি, যে ছাত্রলীগ তো এখন করছে সরকারি সংগঠনে যারাই থাকে ছাত্র সংগঠন, তাদের ছাত্রলীগ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী যিনি সংগঠনের প্রধান ছিলেন তিনিও বিরক্ত হয়ে একসময় তার অবস্থান সরিয়ে নিতে চাচ্ছিলেন। আবারও ছাত্রলীগের তাণ্ডব দেখলাম। কিন্তু যে বিষয়টিকে কেন্দ্র করে প্রশাসন কিন্তু তাদের দাবিটি স্থগিত করেছিলেন, তারপরও সংঘর্ষটি এড়ানো গেল না। মজু সাহেব, আসলে বিষয়টা হয়েছে কি, যে ঘটনাটা ঘটেছে আজকে রাজশাহী ইউনিভার্সিটিতে, গতকাল থেকে শুরু হয়েছে, আজকে হয়েছে, এটি নিন্দনীয়, এতে কোনো আপনার সন্দেহ নাই। কারণ এইভাবে সাধারণ ছাত্রীদের উপর একদিকে পুলিশের হামলা, আরেকদিকে ছাত্রলীগের গুলি, এটা আসলে কোনোভাবে কাম্য হতে পারে না। আমি যে বিষয়টি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, এখানে ঢাকা ইউনিভার্সিটির মাননীয় অধ্যাপক সাহেব আছেন, যে আমার মনে হয় যেটা রুটটা, এই যে প্রশাসন ফি বৃদ্ধি করেছে, নাইট সেশন চালু করেছে, এটার সাথে ছাত্রলীগ জড়িত কেন, বা এটার পক্ষে বিপক্ষে ছাত্রলীগ যাওয়ার কারণটা? এইটার কারণটা হলো ওই যে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি, বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকদের রাজনীতি, এই শিক্ষক রাজনীতির কারণে কিন্তু এই জিনিসটি সৃষ্টি হয়েছে। আমরা যদি আজকে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো আপনার পাবলিক বিশ্ববিদ্যালয়, আপনার যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথা আমরা বলি, এখানে আপনি ধরেন হয় বিএনপির আমল বলেন, আওয়ামী লীগ আমল বলেন, কোন উপাচার্য যেন এখানে মানে সহনীয় একটা অবস্থায় থাকে না। তা আমার মনে হয় যে এই যে শিক্ষকদের মধ্যে রাজনীতি, এই রাজনীতিকরণটা দূর করলে আমার এই শিক্ষা প্রতিষ্ঠানে অনেকটা শান্তি ফিরে আসবে। আর যে জিনিসটা আপনি বলেন যে এই যে পাবলিক এবং প্রাইভেটের ডিফারেন্স, এটা তো সত্যি কথা যে এখনো ধরেন গভর্নমেন্ট মানে যে পাবলিক ইউনিভার্সিটি 30 টাকা 35 টাকা হল ভাড়া আছে, আপনার খাবার ভাড়া, যদি খাবার মান যাই হোক, মানে 8 টাকা 10 টাকা খাবার পাওয়া যায়, তাই না? সেখানে বাইরে গেলে 8 টাকা 10 টাকা না, এখন অনেক বেড়েছে, এখন 50 টাকা এরকম হয়ে গেছে। এখন আপনাদের হোস্টেল ভাড়া, আপনার টিউশন ফি অনেক কম। হ্যাঁ, তবে রাজশাহী ইউনিভার্সিটির যে বিষয়টি, সেটি হচ্ছে যে উনি প্রফেসর, উনি আরো ভালো বলতে পারেন,
যে ঢাকা ইউনিভার্সিটিতে এরকম কোন সিস্টেম আছে কিনা যে নাইট কোর্স, নাইট শিফটে যারা পড়বে, এবং এটা ঢাকা ইউনিভার্সিটি বা অন্য জায়গায় একটা ডিপ্লোমার মতো আছে, কিন্তু একটা ফুল কোর্স হচ্ছে এখন। ফুল কোর্স মানে এটা যদি হয়ে থাকে তাহলে সেটা সেভাবে ছাত্ররাও কেন এটা প্রতিবাদ করবে সেটা আমার বোধগম্য না। আর আপনি যেটা বলছেন যে ফি যেটা বৃদ্ধি করেছিল সেটা স্থগিত করেছে, বন্ধ কিন্তু করে নাই। ছাত্রদের দাবি ছিল যে এটা বন্ধ করতে হবে, বন্ধ করে নাই, স্থগিত করেছিল। আর যে নাইট শিফটের কথা সাজান ভাই একটু বলি, নাইট শিফটের ব্যাপারে ছাত্ররা কেন আপত্তি করে, আমি কিন্তু ছাত্রদের সাথে পুরোপুরি একমত না, কিন্তু প্রধানত বাম ছাত্র সংগঠনগুলো এটা আপত্তি করে, কারণ নাইট শিফট যখন চালু করা হয় তখন শিক্ষার বাণিজ্যিকীকরণ করা হয় তারা বলে। তখন এমনি তো ডে শিফটে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ আছে বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ আছে, কিছু কিছু শিক্ষক আছে যারা সিরিয়াসলি ক্লাস নেয় না, এটা তো জানেন, এটা প্রচুর রিপোর্ট হয়েছে। কনসালটেন্সিতে এবং ঢাকা ইউনিভার্সিটি অনেক টিচার আপনার বিভিন্ন ছাড়াই প্রাইভেট আপনার এমনি ক্লাস করে না, কোন রকম জবাবদিহিতা ওখানে নাই। এখন আপনার হয়েছে কি, যখন ওরা মনে করে যে তুমি আমার দিনের বেলা ক্লাস নিতে পারো না, তোমাকে আমি চোখে দেখি না, আবার আপনাকে আমি চোখে দেখি না, দিনের বেলা আপনি ক্লাস নেন না, ঠিক মতো খাতা দেখেন না, ঠিক মতো রেজাল্ট হয় না, আপনি আবার রাত্রে পড়াবেন, তখন রাত্রে যেহেতু টাকার বিনিময়ে পড়ায়, দেখা যায় রাত্রের কোর্সগুলোতে তারা বেশি গুরুত্ব দেয়, তখন তারা নেগলেক্টেড ফিল করে যে আমাদের দিনের কোর্সে হয়তো আরো বেশি নেগলেক্টেড হবে। এখন এই প্রবলেম কিন্তু বিজনেস অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয় তারা কিন্তু রিজলভ করেছে। ওইখানে আবার উল্টা দেখা গেছে, তারা যখন সান্ধ্য কোর্স চালু করেছে, তো সান্ধ্য কোর্সে যেহেতু তারা সিরিয়াস থাকে, দিনের বেলা তাদের কারো সিরিয়াস হতে হয়েছে, কারণ সবাই কম্পেয়ার করে। তো আমার মতে কি এই ব্যাপারগুলো নিয়ে খুব গঠনমূলক ডিবেট হতে পারতো মঞ্জু, হচ্ছে না কেন দেখেন আপনি, রুটটা কোথায়? আজকে ছাত্র সংগঠনগুলো, ছাত্র সংসদগুলোর ইলেকশন হয় না কেন বলেন? আমরা এত এরশাদের বদনাম করি, এরশাদের এত সমালোচনা করি, এরশাদ যদি একটা খারাপের স্ট্যান্ডার্ড হয়, এরশাদ তো ছাত্র সংসদের নির্বাচন দিয়েছিল মঞ্জু, আপনি তো স্টুডেন্ট ছিলেন জানেন। শেখ হাসিনা এবং খালেদা জিয়া তারা কেন ছাত্র সংসদের নির্বাচন দিল না? তাদের আমলে কেন কখনো হয় নাই? তাদের আমলগুলোতে কখনো কেন ছাত্র সংসদের নির্বাচন কেন হয়নি? কারণ ছাত্র সংসদের নির্বাচন যদি হয়, শেখ হাসিনা খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী থাকেন ওনারা ভয় পান, দুইটা ভয় পান। একটা হচ্ছে যদি এখানে বিরোধী দল জিতে যায়, ধরেন আজকে যদি ছাত্র দল জিতে যায়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন হবে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন হলে একটা সরকারের কি অবস্থা আপনি জানেন এটা। আরেকটা ভয় পায় যদি নিজের দল থেকে, এই ভয়টা সত্যি কিনা আমি জানি না, কিন্তু আমাকে বহু ছাত্র সংগঠনের নেতা বলেছে, ধরেন আজকে শেখ হাসিনা এবং খালেদা জিয়ার সামনে কথা বলার মতো কোনো নেতৃত্ব নাই, তরুণ সমাজ হোক, এই হোক, আওয়ামী লীগ বা বিএনপি ভেতরে, যখন একজন ডাকসুর ভিপি হয়ে যায়, ডাকসুর ভিপির একটা আলাদা স্ট্যাটাস। ডাকসুর ভিপি হয়তো শেখ হাসিনা খালেদা মানে আওয়ামী লীগের থেকে একজন ডাকসুর ভিপি হলে তার একটা আলাদা মর্যাদা থাকে, সে একটা ব্যাপারে স্টেটমেন্ট দিতে পারে, না এটা করা ঠিক না। এই অল্টারনেটিভ বা প্যারালাল লিডারশিপ, অল্টারনেটিভ বা প্যারালালও বলবো না, যে একটা তার সামনে সাহসী নেতা গড়ে তোলার ব্যাপার গড়ে তোলা দরকার নাই। এক তোফায়েল আহমেদকে হজম করতেই তো আপনার বহু বছর চলে যায়। সবশেষ মাহমুদুর রহমান মান্না, ইভেন আখতারুজ্জামান, তারাও তো সরকারের ভিত নাড়িয়ে দিয়েছিল। ডাকসু ইলেকশন না হওয়ার কারণে বা যে মানে পাবলিক ইউনিভার্সিটি যে ছাত্র সংগঠনের সংসদ ইলেকশন না হওয়ার কারণে নেতৃত্ব কিন্তু আমরা দেখতেছি না। রাজনীতি যদি দেখেন আপনি, রাজনীতি তো আগে ছাত্র না না, আমি এই ছাত্র থেকে, ছাত্র নেতৃত্ব থেকে কিন্তু নমিনেশন পাইতো আমরা দেখতাম, কিন্তু এখন দেখি যে নতুন নতুন ব্যবসায়ী, নতুন নতুন লোক যারা কোনোদিন রাজনীতির সাথে সম্পৃক্ত না, কিন্তু ছাত্র সংসদ নির্বাচন হলে বা ছাত্র রাজনীতির যদি ওই সুস্থ চর্চাটা হইতো, তাহলে কিন্তু আমরা ভালো বা শিক্ষাঙ্গনের পরিবেশ অনেক। আমি আরেকটি প্রশ্ন নিয়ে নেই, একজন দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। উপস্থাপক সহ দুজন আছে যে আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা ঘটনা ঘটছে, এইটার জন্য গণজাগরণ মঞ্চ কেন কোনো স্টেটমেন্ট দিচ্ছে না? গণজাগরণ মঞ্চ অন্য ব্যাপারে যেভাবে স্টেটমেন্ট দেয় আজকে কেন দিচ্ছে না? আমি এটা উপস্থাপক সহ দুজনের কাছে জানতে চাই। ধন্যবাদ। সাজান ভাই, যদি সংক্ষেপে আপনি এই বিষয়টা আসলে গণজাগরণ মঞ্চ আসলে কোনো ঘটনা যখন ঘটে তো কে স্টেটমেন্ট দিল বা না দিল সেটা তো আসলে আমাদের বিষয় না, নিশ্চয়ই তারা এটা অনুষ্ঠান শুনবেন, সেটা দেখবেন। তবে যে ঘটনা ঘটছে আমরা সেটা বলছি যে ঘটনা ঘটছে, ঘটনাটা নিন্দনীয়। তবে আরেকটি জিনিস কিন্তু মঞ্জু সাহেব এটা একটু খেয়াল রাখতে হবে যে আমরা একটা জিনিস লক্ষ্য করছি, যখন কোনো আন্দোলন হয়, যে শিক্ষা প্রতিষ্ঠান বলেন বা যে কোনো বড় প্রতিষ্ঠানে বলেন, যে প্রথমে কিন্তু ওই প্রতিষ্ঠানটাই ভাঙচুর শুরু করে। আপনার ছাত্ররা আন্দোলন শুরু করছে, ভালো কথা, এই আন্দোলনের সাথে একটা সম্পৃক্ত, উনি যে কথাটা বললো যে এটা অনেকটা লজিক্যাল বা এটার একটা আছে, কিন্তু সমস্ত ক্লাস বন্ধ করে দিয়ে একজন শিক্ষককে অপমান করা হয়েছে, ক্লাস বন্ধ করে দিয়েছে, তালা লাগাই দেওয়া হয়েছে। তো এইগুলি আমার মনে হয় খেয়াল রাখা উচিত। আর 2 নম্বর, আমরা দেখি যে গার্মেন্টস ফ্যাক্টরিতে যখন মানে আন্দোলন হয়, তখন এই গার্মেন্টস গার্মেন্ট আবার ভাঙে। আমরা এমনকি মানে বিভিন্ন আমলে, আওয়ামী লীগ বিএনপি বিভিন্ন আমলে দেখি যখন
বার কাউন্সিলে আন্দোলন হয় বা হাইকোর্টে আন্দোলন হয়, তো উকিলরাই নিজেরাই নিজেদের প্রতিষ্ঠান ভাঙচুর করে। তা আমার মনে হয় যে এই কালচার থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। এটা আমার মনে হয়, আমি একটু মন্তব্য করা আমার সাজে না, তবু আমি অ্যাড করতে চাই। আমার মনে হয় ছাত্র সংগঠনের নির্বাচনটা যদি হয়, গার্মেন্টসেও যদি শ্রমিক সংগঠনগুলোকে যদি ট্রেড ইউনিয়ন করতে দেওয়া হয়, তাহলে তারা বিলঙ্গিংনেসটা বোধহয় বাড়ে আমার ধারণা। এবং আপনারা যে ভয়টা, যে জিনিসটা দেখেন, আজকে ছাত্র দলের নেতা হয়েছে এমন লোকজনও যার স্টুডেন্ট, যার সন্তান হচ্ছে ছাত্র, যে হচ্ছে আপনার ব্যবসায়ী, 40 বছর 45 বছর এরকম। ছাত্রলীগের মধ্যে শেখ হাসিনার পার্সোনাল ইনিশিয়েটিভে বয়সটা কমে এসছে, কিন্তু একসময় এখানেও ছিল। আপনি যদি ছাত্র সংসদ নির্বাচন হয়, তাহলে অছাত্র তো ছাত্র সংগঠনের কোনো পাত্তাই পাবে না, কারণ ছাত্রদের মধ্যে থেকে তো নমিনেশনটা দিতে হবে। এবং আমরা এত বড় বড় গণতান্ত্রিক বুলি শুনি, আপনার যখন এরশাদ আমল হয়েছিল যে ছাত্র সংসদের নির্বাচন দিচ্ছে না, এই করছে না, আমাদের সমস্ত লিডারশিপ উঠে এসছে বঙ্গবন্ধু থেকে শুরু করে, আপনি যদি পরবর্তী প্রজন্মের তোফায়েল আহমেদ বলেন, তারপর মান্না ভাইদেরকে বলেন, তারপর আপনার পরের জেনারেশন যারা আমানুল্লাহ, আমান টামান আসে, আমান হয়তো তার সুনাম ধরে রাখতে পারেন নাই, কিন্তু অন্য যারা পেরেছেন এনারা তো সবাই ডাকসুর প্রোডাক্ট, রাকসুর প্রোডাক্ট, চাকসুর প্রোডাক্ট। আমরা আশা করি আপনাদের